মাইশা শ্বশুরবাড়ির লোকজন চলে গেছে অনেকক্ষণ হলো, তবুও মেঘ মিমের পাত্তা নেই। আবির আদিকে দিয়ে ডেকে পাঠিয়েছে, অথচ মেঘ আর মিম এখনো নামছে না। হঠাৎ আবিরের মনে হলো মেঘের জন্য সে আলাদা করে গায়ে হলুদের ড্রেস নিয়ে আসছিল, যেটা আবিরের ব্যাগেই আছে। আবির সাকিবদের ঘরে গিয়ে ড্রেসটা বের করে দেখছে। গায়ে হলুদ উপলক্ষে সবার জন্য রানী গোলাপি রঙের শাড়ি পাঞ্জাবি আনা হয়েছে। কালার পছন্দ করার দায়িত্ব আবিরের ছিল, তাই হলুদ রং বাদ দিয়ে অন্য রঙকে প্রাধান্য দিয়েছে সে। শাড়ি পাঞ্জাবি কেনার দিনই মেঘের জন্য একটা ড্রেস কিনেছিল, কিন্তু বাসায় আসার পর সেই জামা দেখে মন ভরছিল না। তাই গতকাল রাতে মার্কেটে গিয়ে অনেক খুঁজে মেঘের জন্য পছন্দ মতো রানী গোলাপি রঙের একটা ড্রেস নিয়ে আসছে। ড্রেসটা পরলে তার স্প্যারোকে কেমন লাগবে সেটাই ভাবছে। কিছু একটা ভেবেই নিজের মাথায় গাঁটটা মেরে আনমনে হেসে ফেলল। ড্রেসটা শপিং ভরে মালাদের ঘরের সামনে উঠান পর্যন্ত আসতেই মালিয়া খান ডাকলেন, এসে থেকে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস? ভাবি বলল আসার পর নাকি অল্প ভাত খাইছিলি। তোর কি খিদে পায় না? পিঠা দিব তোকে, নাকি ভাত খাবি? এখন কিছু খাবো না আম্মু, বিকেলে পিঠে খাইছি, ক্ষুধা লাগলে খাবো, তুমি টেনশন করো না। আবির মায়ের সাথে কথা বলে যেই না ঘরে ঢুকতে যাবে তখনই সামনে মালা হাজির হলো। আবিরের কণ্ঠ শুনেই নিজের রুম থেকে বেরিয়ে এসেছে। মালা উত্তেজিত কণ্ঠে শুধালো, ভাইয়া, তোমার কি কিছু লাগবে? আমায় বলো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আবিরের হাতে শপিং ব্যাগ দেখে পুনরায় প্রশ্ন করল। শপিং ব্যাগে কি? আবির রাগান্বিত কণ্ঠে উত্তর দিল, যে যাই থাকুক তোর ভাবতে হবে না, আর আমার কিছু লাগলে আমি নিজে নিতে পারবো, তুই তোর নিজের সরকায় তেল দে। আবিরের রাগান্বিত কণ্ঠস্বর শুনে মালা মাথা নিচু করে মনে মনে বলল, আমারই তো ভাবতে হবে, আমি যে তোমাকে ভালো। আবির ধমক দিল। রাস্তা থেকে সরে দাঁড়া। মালা তড়িঘড়ি করে সরে দাঁড়ালো। আবিরকে যেতে দেখে মালাও নিজের রুমে সাজতে চলে গেছে। আবির বারান্দা পেরিয়ে দোতলায় যাওয়ার জন্য কয়েক সিঁড়ি উঠতেই আচমকা আলতারাঙা একটা পা চোখে পড়ল। পায়ের মালিক দোতলা থেকে নামছিল। সিঁড়িতে এক পা রেখে যেন থমকে দাঁড়িয়েছে। আবির স্বাভাবিকভাবে চোখ তুলে তাকাতে আশ্চর্য বনে গেল। চোখ পড়ে এক মায়াবিনীর দিকে, সহসা মুগ্ধ আখিতে তাকায়। সেই মায়াবিনী যেন মায়া জাল বিছিয়ে রেখেছে। আবিরের মতো হাজারো সুপুরুষ যুবক তার এই রূপে ঝলসে যাবে। বাঙালি স্টাইলে রানী গোলাপি রঙের শাড়ি পরিহিতা মায়াবিনীর কোমর ছড়ানো চুলগুলো অতিশয় ধীর গতিতে উঠছে। মুখে হালকা মেকআপ, চোখে আইলাইনারের সঙ্গে গাঢ় করে কাজলও লাগানো, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, গলায় হালকা গহনা, তার সঙ্গে কোমরের বিছা। আবির কিং কর্তব্য বিমূঢ় বিস্ময় চোখে মায়াবিনীকে আপাদমস্তক দেখল। বাকরুদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে সেই আঁখি জোড়ায়। মায়াবিনীর দিকে তাকে উপরের সিঁড়িতে পা রাখতে গিয়ে হোঁচট খেয়ে পড়তে নিলে সঙ্গে সঙ্গে হ্যান্ডেল ধরে কোনো রকমে নিজেকে সামলালো। আবিরকে হোঁচট খেতে দেখে মায়াবিনী কয়েক সিঁড়ি নেমে আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে আপনার? মায়াবিনীকে কাছে আসতে দেখে আবির তৎক্ষণাৎ 2-3 সিঁড়ি নিচে নেমে নেশাক্ত কণ্ঠে বিড়বিড় করে কি যেন বলল। আপনি ঠিক আছেন তো? আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, তুই কি ঠিক থাকতে দিচ্ছিস? আবিরের প্রশ্ন শুনে মায়াবিনী অপলক দৃষ্টিতে তাকালো। চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করল, শাড়িতে কেমন লাগছে আমায়? আবির পুনরায় তাকালো। ক্লান্তিহীন অমত্ত চেয়ে রইল কিছুটা সময়। মেঘ তির্যক চোখে চেয়ে আছে, মুখে তার মিষ্টি হাসি। আবিরের ঘোর যেন কিছুতেই কাটছে না, দৃষ্টি তার সরছেই না। মনে হচ্ছে মায়াবিনীকে দেখার ব্যাকুলতা এই জন্মে আর শেষ হবে না। মৃত্যু ব্যতীত মায়াবিনীর মায়ার জাল থেকে বের হতে পারবে না সে। মেঘ পুনরায় প্রশ্ন করল, কেমন লাগছে বললেন না? মেঘের কথায় আবিরের মনোযোগে বিঘ্ন ঘটে। আবেশিত কণ্ঠে বলল, মায়াবিনী। আবির ভাইয়ের মুখে মায়াবিনী শব্দ শুনে অষ্টাদশী লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। ব্লাশ দেওয়া কপল আরো বেশি রক্তিম বর্ণ ধারণ করেছে। ডিসেম্বরের তীব্র শীতেও অষ্টাদশীর নাক ঘামে চিকচিক করছে। প্রিয় মানুষের মুখে নিজের প্রশংসা শুনে অষ্টাদশীর কলেবরে অন্যরকম শিহরণ জাগছে। এতক্ষণ আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকলেও এখন লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। আবির গলা খাকারি দিয়ে বলল, হাতটা দেখি। আবির নিজের হাত বাড়ালো। মেঘ ডান হাত একটু এগোতেই আবির মেঘের হাত ধরে এক সিঁড়ি উপরে উঠে মেঘের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল মুখের কাছে নিল। মেঘের কনিষ্ঠ আঙ্গুল ব্যতীত বাকি আঙ্গুলগুলো স্থান পেল আবিরের গালে। আবিরের গালে থাকা খোঁচা খোঁচা দাড়ি স্পর্শ করতেই অষ্টাদশীর বুকের ভেতরে উথাল পাতাল ঢেউ শুরু হয়ে গেছে। আবির মেঘের কনিষ্ঠ আঙ্গুলে আস্তে করে কামড় দিল। অমনি অষ্টাদশী কেঁপে উঠল। মেঘের অস্তিত্ব বুঝতে পেরে আবির হাত ছেড়ে কিছুটা দূরে দাঁড়ালো। আবির স্বভাবসুলভ ভারী কণ্ঠে বলল, আমায় সুন্দর লাগছিল বলে তুই একদিন আমায় নজর কাটিয়েছিলি, আজ আমি কাটিনি। মেঘ নিস্তব্ধ নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে বলল, মানুষ মারার প্ল্যানটা কার? মানে? তুই তো কোনোদিন শাড়ি পরিসনি, আজ হঠাৎ শাড়ি পরার কারণ কি? মেঘ আমতা আমতা করে বলল, মাইশা আপু জোর করলো শাড়ি পরার জন্য। আপু আর আপুর বান্ধবী মিলেই আমায় সাজিয়ে দিয়েছে।
তাই তো বলি। কি? কিছু না, পড়েছিস ভালো কথা, কিন্তু তোর জন্য শাড়ি আনা হয়নি। এই যে তোর ড্রেস, শাড়িটা পাল্টে ড্রেসটা পরে নিচে আসবে। মেঘ শপিং ব্যাগটা হাতে নিয়ে একটু দেখলো, তারপর মন খারাপ করে বলল, আনা হয়নি মানে শাড়িটা তো মাইশা আপুই আমায় দিয়েছে। ওখানে তো অনেক শাড়ি ছিল। এত বেশি বুঝিস কেন? শাড়ি বেশি থাকলে কি পড়তে হবে? একটু থেমে পুনরায় বলল, তুই এভাবে স্টেজে গেলে মাইশা আবুর বদলে সবাই তোকে হলুদ লাগাতে আসবে। তার থেকে বড় বিষয়, বিয়ে বাড়িতে এত এত মানুষ, কত বাজে মেন্টালিটি ছেলে আসে। কখন কোন ছেলে কি বলে ফেলে, তখন তো গাল ফুলা কান্না করা শুরু করে দিবি। আমি তানভীর না যে সারাক্ষণ তোকে চোখে চোখে রাখবো। কোনো সমস্যা হলে ঠান্ডা মাথায় সমাধান করব। বাই এনি চান্স কোনো ছেলে উল্টোপাল্টা কিছু বললে তখন আমার হাত উঠে যাবে। আমি বিয়ে খেতে আসছি, মারপিট করতে নয়। তুই কি চাস তোর জন্য আমি বিয়ে বাড়িতে মারপিট করি? মেঘ ডানে বামে মাথা নেড়ে উচ্চস্বরে বলল। না। আবির মোলায়েম কণ্ঠে বলল, যদি বিয়ে বাড়িতে কোনো রকম ঝামেলা না চাস তাহলে এসব মেকআপ তুলে ড্রেসটা পরে সিম্পলি নিচে আসবে। আর যদি মনে হয় সবাই শাড়ি পরতেছে তাই তোকেও শাড়ি পরতে হবে, তাহলে এভাবেই যেতে পারিস। চয়েস ইজ ইয়োর্স। মেঘ আর কিছু বলল না, শপিং ব্যাগটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে। মন খারাপ হওয়ার বদলে অষ্টাদশীর চোখে মুখে প্রখর উজ্জ্বলতা। আবির ভাইয়ের বলা মায়াবিনী শব্দটা বারবার কানে বাজছে। আবির ভাই যে তাকে নিয়ে চিন্তা করে এটা ভাবতেই মেঘের হৃদয়ে প্রশান্তির হাওয়া বয়ে গেল। আবিরের দৃষ্টি মেঘেতে নিবদ্ধ, আকস্মিক বুকে হাত রাখল। মস্তিষ্কের নিউরনে অবিরাম বাজছে। তোর রূপে এই আবির বিধ্বস্ত। মানসিক টানাপোড়ানে ভুগছে সে। অশান্ত মনকে শান্ত করার কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। হৃদয়ে গান বাজছে, ইয়ে দিল পাগল বানা ব্যাঠা। যতক্ষণ অষ্টাদশীকে দেখা যাচ্ছিল আবির ততক্ষণ দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়েছিল। অষ্টাদশী আড়াল হতেই আবির ধপ করে সিঁড়িতে বসে পড়েছে, হাত দিয়ে চোখ মুখ ঢেকেছে। বক্ষপিঞ্জরে উথাল পাথাল ঢেউ। তখনই সাকিব আসছে। আবিরকে সিঁড়িতে বসে থাকতে দেখে চিন্তিত স্বরে শুধালো, কি হয়েছে ভাই, এখানে বসে আছো কেন? আবির চোখ মুখ থেকে হাত সরিয়ে সাকিবের দিকে তাকিয়ে শ্বাস ছেড়ে বলল, সাকিব রে, আমি শেষ। সাকিব আবিরের কাছাকাছি এসে শুধালো, কি হয়েছে বলবা তো? যত দিন যাচ্ছে আমি ওর প্রতি তত বেশি আসক্ত হয়ে যাচ্ছে। মায়াবিনীর মায়া কাটানোর ক্ষমতা যে আমার নেই। মায়া কাটানোর দরকার কি? তুমি তো মেঘতিকে ভালোবাসো, বিয়ে করে নাও, তাহলে এই মায়ার বাঁধন আরো বেশি করে শক্ত হবে। আর তোমাদের দুজনকে পাশাপাশি দেখলে আমার যে কি ভালো লাগে। সাকিব মাথা চুলকে শুধালো, ভাইয়া, তুমি না বলেছিলে দেশে আসার 3 মাসের মধ্যে বিয়ে করবা? এখন তো 6 মাস হয়ে যাচ্ছে, বিয়ে করছো না যে কেন? বিয়ের কথা শুনতেই আবিরের চোখে মুখে বিষণ্ণতা ছেয়ে গেছে। মামা মামিরা ব্যতীত আবিরের ফুপ্পির ঘটনা আর কেউ জানে না। আবিরও নিজে থেকে সাকিবকে কিছু বলেনি। আবির সিঁড়ি থেকে উঠে যেতে যেতে বলল, পরিস্থিতি বলতে একটা শব্দ আছে জানিস তো। আমি এখন পরিস্থিতির অধীনে বন্দী। পরিস্থিতি যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যেতে বাধ্য। সাকিব কিছুই বুঝলো না। আবিরকে প্রশ্ন করার আগেই আবির সেই জায়গা ত্যাগ করলো। আশেপাশে না থেকে সোজা সাকিবের রুমে চলে গেল। রুমে ঢুকেই বিছানায় চোখ বন্ধ করে শুয়ে পড়ল। বক্ষে তার তীব্র কম্পন। পৃথিবীর সবার চোখে অদম্য গুরুগম্ভীরার শক্তপোক্ত ব্যক্তিটা আজ এক মায়াবিনীর রূপে বিধ্বস্ত হয়ে গেছে। এত বছর বুকের ভেতরে চেপে রাখা অনুভূতিরা যেন খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। অষ্টাদশী কি করে বুঝবে তাকে এই রূপে দেখে আবিরের হৃদয়ে কতটা তোলপাড় চলছে। 20 মিনিট কেটে গেল। আবিরের এক হাত মাথার নিচে, অপর হাত বুকের বাঁ পাশে। আচমকা চোখ মেলে তাকায়, ঠোঁটের কোণে দুষ্টু হাসি। বিছানার পাশে রাখা ফোনটা হাতে নিল। গ্যালারিতে ঢুকেই প্রথম ছবিটাতে চাপ দিল। অমনি মেঘের শাড়ি পরা একটা ছবি ভেসে উঠেছে। মেঘের চোখ ফাঁকি দিয়ে কিছুক্ষণ আগে 2টা ছবি তুলেছিল আবির। সেখান থেকে একটা ছবি সুদীর্ঘ মনোযোগ দিয়ে দেখছে। কাজল কালো চোখ, লজ্জায় লালিত মুখমণ্ডল, ওষ্ঠদয়ে মায়াবী হাসি আবিরের অশান্ত মন জানান দিচ্ছে। মায়াবিনীর মায়াজালে আবিরের মৃত্যু নিশ্চিত। আবির ফেসবুকে ঢুকে নিজের টাইমলাইনে একটা পোস্ট করে, মনের বিরুদ্ধে নিজেকে নিয়ন্ত্রণ করার চেয়ে যুদ্ধ শহীদ হওয়া বোধহয় অধিকতর শান্তিপূর্ণ। নিচে ছোট করে লিখেছে, বেস্ট সারপ্রাইজ এবার। আবির পুনরায় মেঘের শাড়ি পরা ছবিটা বের করেছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আকস্মিক ফোনের যান্ত্রিক আওয়াজ বেজে উঠল। তানভীর কল করেছে। আবির রিসিভ করতে ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো, ভাইয়া, তুমি ঠিক আছো? বোনও ঠিক আছে তো? আবির মৃদু হেসে উত্তর দিল, তোর বোন বোধহয় সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, আমায় না মেরে থাকবে না। কেন, কি হয়েছে? বোন কিছু করেছে? রাগে বকা দাওনি তো আবার? তোর বোন এমন রূপে আমার সামনে আসছে,
ধমক দেওয়া বহুদূর। আমি তো তুমি তো কি বোনও কেমন রূপে আসছে? তুই না আমার সম্বন্ধী হোস, ছোট বোনের প্রবলেমগুলো শুনতে চাস? লজ্জা লাগে না তোর? আচ্ছা সরি, তোমরা ঠিকঠাক থাকলেই হলো। তোমাদের দুজনকে একসাথে পাঠিয়ে এখন টেনশন আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার স্ট্যাটাস দেখে আরো বেশি ভয় লাগছিল, তাই তাড়াতাড়ি কল দিলাম। কিছুক্ষণ আগে মাইশা আপু কল দিয়েছিল আমায়, যায়নি বলে রাগারাগি করছে। আমি বলছি সকাল সকাল চলে আসবো। আচ্ছা, সাবধানে থাকিস। আর আসার সময় আমার বাইকটা নিয়ে আসবি। আচ্ছা রাখছি। ভাই শোনো, হ্যাঁ বল। বোনের সাথে রাগ দেখিও না প্লিজ। এখন রাগ দেখানোর অবস্থা আমি নেই, তোর বোনকে নিয়ে পালাইয়া না যায় এই টেনশনে আছি। রাখছি। আবির কল কেটে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসছে। তানভীর আহাম্মকের মতো বসে আছে। বনু কি করছে, ভাইয়ার কি হয়েছে, কি বলল, সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আবির ভাইয়া পরিবারের জন্য এত দৃঢ় সংকল্প নিয়ে হুট করে পালিয়ে যাওয়ার কথাই বা কেন বলছে? ভাইকে কল দিলেও লাভ নেই। মাঝে মাঝে তানভীর ভাবে ভাইয়ার সম্বন্ধী না হয়ে শালা হলেই ভালো হতো। মজার ছলে অন্তত পক্ষে ভাই কিছু বলতো, যাতে ভাইয়ের মনোভাব বুঝতে পারত সে। আবির কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে বের হয়েছে। রানী গোলাপি রঙের পাঞ্জাবি পরায় আজ আবিরকে অন্যরকম সুন্দর লাগছে। সাদা কালো আর ধূসর রঙের ভিড়ে উজ্জ্বল বর্ণটা আবিরকে বেশ মানিয়েছে। প্যান্ডেলে ঢুকতে গিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো মেঘ কোথাও নেই। মিম দিশা আরো কয়েকজন মিলে গল্প করছে। আবির মিমকে ডেকে জিজ্ঞাসা করলো, মেঘ কোথায়? মিমও আশেপাশে তাকাচ্ছে, ধীর কণ্ঠে বলল, আপুকে তো দেখছিলাম নিচে আসছিল, এখন তো দেখছি না। রুমে গিয়ে দেখে আসবো ভাইয়া। তোর যেতে হবে না। আবির দুপা এগুতেই সাকিব ছুটে আসছে, আতঙ্কিত কণ্ঠে বলল, ভাইয়া এতক্ষণে এসেছো তুমি? তোমার মেঘবতী তো সেজে গুজে নিচে আসছিল। ওই নে মালা আর ওর দুই বান্ধবী কথা বলছিল। কি কথা বলছে তো শুনি নাই, কিন্তু দেখলাম মেঘবতী মুখ গোমরা করে উপরে চলে যাচ্ছিল। তখন আব্বু চাচ্চু আমাকে ডেকে নিয়ে গিয়েছে, কিছু প্রয়োজনীয় জিনিস আনা দরকার ছিল। তারা হুড়োতে রুম পর্যন্ত যেতে পারছিলাম না। ফোনটাও রুমে চার্জে রেখে এসেছি, তাই জানাতেও পারছিলাম না। কাজ শেষে দৌড়ে আসছি। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যে ভয়টা পাচ্ছিলাম। আবির ঝড়ের গতিতে মেঘদের রুমে গেছে। রুমে কেউ নেই। বিছানার উপর শাড়ি, কসমেটিক্স এলোমেলো পড়ে আছে। আবির আশেপাশের 2-3টা রুম চেক করলো, কোথাও কেউ নেই। হঠাৎ সিঁড়ির দিকে নজর পড়তেই সে ছুটলো সেদিকে। ছাদ জুড়ে ঝলমল করছে লাল, নীল আর সবুজ রঙের আলো। তার একপাশে মেঘ দাঁড়িয়ে আছে, হাতে একটা গাছের ডাল, যেটা দিয়ে ছাদের রেলিংয়ে অবিরত আঘাত করছে। মেঘ ড্রেস পরে নিচে নামতেই চোখ পড়ে মালা আপু আর তাদের বান্ধবীর দিকে। তারা কোনো বিষয় নিয়ে গভীর আলোচনায় মগ্ন। মেঘ সেসবে পাত্তা না দিয়ে দুপা এগুতেই কানে আসে। আবির ভাইয়ার সাথে আমার 2 বছর যাবৎ ফোনে কথা হয়, প্রায়ই ভিডিও কলে কথা হয়। আমি যে ওনাকে ভালোবাসি এই কথাটা এখনো বলিনি। আজকে সুযোগ পেলে ভাইয়াকে বলে ফেলবো। তোরা আমায় বুদ্ধি দে, কিভাবে বললে উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবেন। কথাগুলো কানে আসতে মেঘ স্তব্ধ হয়ে গেছে, দাঁতে দাঁত চেপে ধরল। ক্রোধে কপালে শিরাগুলো দৃশ্যমান হয়ে গেছে। মেঘের চোখ মুখ রক্তাভ হয়ে উঠেছে, দাঁত কিরমির করছে। আবির ভাই মালা আপুর সাথে কথা বলে, এই কথাটা অষ্টাদশীর মনে চরমভাবে আঘাত করেছে। রাগে গজগজিয়ে ছাদে চলে আসছে। রাগটা আসলে কার উপর উঠছে সেটা নিজেও বুঝতে পারছে না। মালা আপুর আচরণ ভালো লাগেনি, জন্য মালা আপুকে আগে থেকে সহ্য করতে পারে না। অথচ আবির ভাই ভাবতেই বক্ষ স্পন্দন থমকে গেল। রাগে ফুঁসছে আর ভাবছে, এতগুলো বছরে একটা বারও আপনি আমার সাথে কথা বলেননি। এখন জোর করতে পারলে তখন কেন জোর করে আমার সাথে কথা বললেন না? যদি কথা নাই বলবেন তাহলে মালা আপুর সাথে কেন কথা বলেছেন? তাহলে কি আপনি... এটুকু ভেবেই থেমে গেল। ক্রোধ যেন কমছে না বরং বাড়ছে। পাশে একটা গাছ থেকে একটা ডাল ভেঙে সেটা দিয়ে রেলিংয়ে আঘাত করে নিজের ক্রোধ কমানোর চেষ্টা করছে। আবির বিদ্যুৎ বেগে ছুটে এসে মেঘের হাত চেপে ধরলো, হাত থেকে ডালটা নিয়ে ছুঁড়ে ফেললো। আবির সরু নেত্রে খেয়াল করলো অষ্টাদশীর চোখ মুখ। লাইটের আলোতে বারবার পরিবর্তন হচ্ছে চেহারার বর্ণ। মেঘের চোখে মুখে তীব্র ক্ষিপ্ততা। আবিরের উপস্থিতি বুঝতে পেরে রাগ যেন 3 গুণ বেড়ে গেছে। আবিরের হাত থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করছে, কোথাও কেটেছে কিনা আবির সেটা দেখার চেষ্টা করছে। অথচ মেঘ নিজের সবটুকু শক্তি দিয়ে হাত সরানোর চেষ্টা করছে। মেঘের এমন কাণ্ডে আবির অগ্নি চোখে তাকিয়েছে। ধমক দিতে গিয়েও থেমে গেল। ঢোক গিলে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। মেঘের অন্য হাতটা টেনে নিল। মেঘের 2 হাত একসঙ্গে রেখে কবজি বরাবর চেপে ধরে তপ্তস্বরে বলল, এখন দেখব কিভাবে নিজের হাত ছড়াস। মেঘ রাগে কটমট করে বলল, ছাড়ুন আমায়। না চাইলে কি করবি? রাগে কটমট করছে মেঘ প্রশ্ন করলো, কোন অধিকারে আমায় ছুঁয়েছেন? মেঘ রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কথাটা বলল। আবির নিরেট কণ্ঠে উত্তর দিল, আমায় অধিকার বোধ শেখাতে আসিস না। তোকে ছাড়ার জন্য যদি অধিকার নামে স্বাক্ষর করতে হয়, আমি সেই অধিকার নামে স্বাক্ষর করে হলে তোকে ছুবো। রাগের মাথায় আবিরের কথাগুলো মেঘ শুনল কিনা কে জানে।
অতিরিক্ত ক্রোধে মেঘের মাথা ঘুরছে, তবুও শান্ত হওয়ার নাম নেই। মেঘ রাগান্বিত কণ্ঠে পুনরায় চেঁচিয়ে উঠল। আমায় ছাড়ুন বলছি। সারার জন্য তো ধরিনি, সারিয়ে নিতে পারলি নে। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল। আমি কিন্তু চিৎকার করব। আবির এবার সশব্দে হাসলো। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে রইল। হাসছেন কেন? আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার করব। আবির তপ্ত স্বরে প্রশ্ন করল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।